আজকে আমরা যেটা শুরু করছি সেটা হচ্ছে স্নায়ু কলা। তোমাদের প্রাণীর যে এই চ্যাপ্টারটা হচ্ছে প্রাণীর অঙ্গ সংস্থানগত, প্রাণীর গঠনগত অঙ্গ সংস্থান। প্রাণীর গঠনগত অঙ্গ সংস্থান এই চ্যাপ্টার থেকে আমরা স্নায়ু কলা পড়ব। তোমরা নার্ভাস সিস্টেম সম্বন্ধে ক্লাস 10-এ জেনেছ। এখানে প্রায় একই রকম, একটু বেশি আছে, আমরা সেটা জানব। আমি প্রশ্ন আকারে এবং উত্তর আকারে তোমাদের লিখাচ্ছি, লিখতে থাকো, তাহলে বাড়ি গিয়ে একবার দেখলে হয়ে যাবে। প্রথম প্রশ্ন হচ্ছে, স্নায়ু কলা কাকে বলে? এক নম্বর প্রশ্ন হচ্ছে, স্নায়ু কলা কাকে বলে? স্নায়ু কলা হচ্ছে স্নায়ু কোষ দিয়ে তৈরি। স্নায়ু কলা কি দিয়ে তৈরি? দেখো, স্নায়ু কোষ দিয়ে গঠিত। উত্তরটা হচ্ছে স্নায়ু কোষ দিয়ে গঠিত। স্নায়ু কোষ, যেমন স্নায়ু কোষকে কি বলে? স্নায়ু কোষ বা নিউরন। কেমন? স্নায়ু কোষকে নিউরন বলে। স্নায়ু কোষ বা নিউরন দিয়ে গঠিত যে কলার মাধ্যমে প্রাণী দেহে উদ্দীপনা গ্রহণ প্রেরণ এবং অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে সামঞ্জস্য রাখা হয়। অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে সামঞ্জস্য রক্ষা হয়, তাকে স্নায়ু কলা বলে। তাহলে স্নায়ু কলার মাধ্যমে উদ্দীপনা গৃহীত হয়, উদ্দীপনা প্রেরণ করা যায় এবং বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে একটা সামঞ্জস্য রক্ষা হয়। এটা হচ্ছে স্নায়ু কলা। স্নায়ু কলার উপাদানটা কি? স্নায়ু কলার উপাদানটা হচ্ছে, স্নায়ু কলার উপাদানগুলি কি কি? স্নায়ু কলার উপাদানগুলি কি কি? স্নায়ু কলার উপাদানগুলি হচ্ছে, এক হচ্ছে স্নায়ু কোষ। স্নায়ু কোষ হচ্ছে বা নিউরন, এবং নিউরনকে ধারণ করে রাখে, সেই জন্য কি থাকবে? ধারক কোষ। তাহলে স্নায়ু কোষ এবং ধারক কোষ হচ্ছে স্নায়ু কলার উপাদান। 3 নম্বর হচ্ছে একটি আদর্শ স্নায়ু কোষ। একটি আদর্শ স্নায়ু কোষ বা নিউরনের বিভিন্ন অংশগুলি, একটি আদর্শ স্নায়ু কোষ বা নিউরনের অংশগুলি কি কি? দেখো, একটি আদর্শ স্নায়ু কোষ কি কি অংশ নিয়ে গঠিত হয়?
তিনটি অংশ নিয়ে গঠিত হয়। তিনটি অংশ নিয়ে গঠিত হয়। তিনটি অংশ নিয়ে গঠিত হয়। এক, আমি একটি নিউরনের সময় থাকলে একটা নিউরনের ছবি আঁকবো। তোমাদের আঁকতে হবে কি না পারবে সবাই? আচ্ছা, তাহলে আর আঁকছি না। আচ্ছা, একটি আদর্শ নিউরনের তিনটি অংশ। এক হচ্ছে কোষ দেহ, এক হচ্ছে কোষ দেহ। কোষ দেহকে কি বলা হয়? সাইটন বলে। কোষ দেহকে কি বলে? সাইটন। অথবা এর আরেকটা নাম হচ্ছে পেরিক্যারিয়ন। এটা মনে রাখবে, পেরিক্যারিয়ন। তাহলে কোষ দেহের অপর নাম সাইটন হতে পারে বা পেরিক্যারিয়ন হতে পারে। 2 নম্বর হচ্ছে ডেনড্রন, আর 3 নম্বর হচ্ছে অ্যাকশন। তাহলে এই তিনটি অংশ নিয়ে একটি আদর্শ স্নায়ু কোষ গঠিত। পরের প্রশ্ন হচ্ছে, এই যে কোষ দেহ, কোষ দেহের কটা বৈশিষ্ট্য লিখতে হবে। কোষ দেহের বৈশিষ্ট্য লেখো। কোষ দেহের বৈশিষ্ট্য। আমরা প্রথমে জানবো কোষ দেহ কাকে বলে। নিউরনের ছবি তোমরা দেখেছো। তাহলে কোষ দেহ হচ্ছে, কোষ দেহের মধ্যে একটা বড় নিউক্লিয়াস আছে। তাহলে আমি বলতেই পারি বড় নিউক্লিয়াস যুক্ত, বড় নিউক্লিয়াস যুক্ত, বড় নিউক্লিয়াস যুক্ত স্নায়ু কোষের যে অংশ থেকে কি উৎপন্ন হয়, যে অংশ থেকে প্রবর্ধক সৃষ্টি হয়। 2 প্রকার প্রবর্ধক সৃষ্টি হয়। তাকে কি বলে? তাকে কোষ দেহ বলে। তাকে কোষ দেহ বলে। তাহলে স্নায়ু কোষের একটা বড় নিউক্লিয়াস যুক্ত অংশ আছে, যেখান থেকে প্রবর্ধক সৃষ্টি হচ্ছে, তাকে কোষ দেহ বলে। এবার এদের কয়েকটা বৈশিষ্ট্য আমি সংক্ষেপে লিখে দিচ্ছি, যেগুলো জানতেই হবে। 1 নম্বর হচ্ছে কোষ দেহের যে সাইটোপ্লাজম, কোষ দেহের সাইটোপ্লাজমকে কি বলে? কোষ দেহের সাইটোপ্লাজম, কোষ দেহের সাইটোপ্লাজম, কোষ দেহের সাইটোপ্লাজম কে নিউরোপ্লাজম বলে। নিউরোপ্লাজম বলে। এটা 1 নাম্বার। 2 নাম্বার দেখো, এবার এই নিউরোপ্লাজম মানে সাইটোপ্লাজমের মধ্যে কি কি আছে। নিউরোপ্লাজমে কি কি থাকে দেখো। নিউরোপ্লাজমে মানে কোষের সাইটোপ্লাজমে কি কি থাকে? নিজল দানা থাকে। নিজল দানা মানে কি? ব্র্যাকেটে লিখে রাখো, রাইবোনিউক্লিওপ্রোটিন। দানা, রাইবোনিউক্লিওপ্রোটিন দানা, এটাই হচ্ছে নিজল দানা। তাহলে নিজল দানাটা অ্যাকচুয়ালি রাইবোনিউক্লিওপ্রোটিন দানা। কেমন? এটা থাকে। তোমরা নিশ্চয়ই জানো প্রাণী কোষ বিভাজিত হয় সেন্ট্রোজোমের জন্য। এখানে সেন্ট্রোজোমটা আছে,
কিন্তু সেন্ট্রোজোমটা কেমন আছে বলো তো? সেন্ট্রোজোম কেমন থাকে? কেউ একজন বলো তো। স্নায়ুকোষ বিভাজিত হয় না, সেন্ট্রোজোম থাকলে তো কারেক্ট। এটা হচ্ছে সেন্ট্রোজোম থাকে, কিন্তু সেন্ট্রোজোমটা কেমন? নিষ্ক্রিয়। নিষ্ক্রিয় সেন্ট্রোজোম। সেন্ট্রোজোম থাকলেও বিভাজিত হয় না, তার কারণ সেন্ট্রোজোমটা নিষ্ক্রিয়। তাহলে নিষ্ক্রিয় সেন্ট্রোজোম আছে, কেমন? সেই জন্য বিভাজিত হয় না। আর কি থাকে এর মধ্যে? নিউরোফাইব্রিল, তার মানে এই যে কতগুলো তন্তু থাকে, এই নিউরোফাইব্রিল কোষদেহ থেকে অ্যাকশন ডেন্ড্রনের মধ্যে বিস্তৃত হয়েছে। ব্র্যাকেটের মধ্যে লিখে রাখো, কোষদেহ থেকে এইগুলো কিন্তু কোষদেহ থেকে কোন দিকে বিস্তৃত হয়েছে? কোষদেহ থেকে সৃষ্টি হয়েছে, এবং এটা অ্যাকশন ও ডেন্ড্রনে বিস্তৃত। কেন? এটা কিন্তু কি করে? এটা স্নায়ু কোষকে সংকোচনে সাহায্য করে। কেমন? নিউরোফাইব্রিল। নিচল দানা যেমন প্রোটিন তৈরি করে, সেন্ট্রোজোম আছে কিন্তু নিষ্ক্রিয় কোষ, এটা বিভাজিত হয় না। তাহলে আমরা দেখলাম যে সেন্ট্রোজোম থাকবে, নিচল দানা থাকবে, নিউরোফাইব্রিল এটা থাকে। নিচল দানা, এইটা হ্যাঁ নিচল দানা। নিচল দানা থাকে, রাইবো নিউক্লিয় প্রোটিন দানা থাকে, মানে এটাই নাম। নিষ্ক্রিয় সেন্ট্রোজোম আছে, নিউরোফাইব্রিল, এইগুলো কিন্তু এই কোষদেহের মধ্যে থাকে। তাহলে কোষদেহ যে বৈশিষ্ট্যগুলো থাকে সেইগুলো আমরা দেখলাম, এইগুলো কিন্তু আমরা এর মধ্যে দেখব। এবার আমরা কোষদের বৈশিষ্ট্য আমরা দেখলাম। এবার আমরা যেটা দেখব যে অ্যাকশন, তারপরে ডেন্ড্রন। এবার আমরা এর পরের অংশ ডেন্ড্রন বা অ্যাকশন, আমি ডেন্ড্রনের কথাই বলি, তারপরে আমরা অ্যাকশনে যাব। এবার ডেন্ড্রনের এবার যেটা আমরা লিখবো সেটা হচ্ছে, পরের প্রশ্ন হচ্ছে ডেন্ড্রনের বৈশিষ্ট্য লেখো। ডেন্ড্রনের বৈশিষ্ট্য। ডেন্ড্রন কাকে বলে আমি একটা লাইন লিখবো, দেখো। তাহলে এটা কোথা থেকে উৎপন্ন হয়? ডেন্ড্রন তার কোষদেহ থেকে। কোষদেহ থেকে উৎপন্ন, কোষদেহ থেকে ডেন্ড্রন উৎপন্ন হয়, কোষদেহ থেকে উৎপন্ন হবে, কেমন? এবং শাখান্বিত, মানে শাখা প্রশাখায় বিভক্ত। শাখান্বিত, কোষদেহ থেকে উৎপন্ন, শাখান্বিত, সংখ্যায় একাধিক হয়, সংখ্যায় একাধিক, এগুলো কিন্তু সংখ্যায় একাধিক হবে। তাহলে কোষদেহ থেকে উৎপন্ন হবে, শাখান্বিত, সংখ্যায় একাধিক, এবং এগুলো কিন্তু ক্ষুদ্র প্রবর্ধক। ক্ষুদ্র প্রবর্ধক কে কি বলে? প্রবর্ধককে ডেন্ড্রন বলে। তাহলে ডেন্ড্রন হচ্ছে ক্ষুদ্র প্রবর্ধক, কেমন? ডেন্ড্রন হচ্ছে ক্ষুদ্র প্রবর্ধক। বৈশিষ্ট্য লিখবো আমরা। দেখো, এক নম্বর হচ্ছে
ডেন্ডনের যে শাখান্বিত অংশ তাকে কি বলে? ডেন্ডনের শেষ ভাগ তো শাখা প্রশাখায় বিভক্ত হয়, তাহলে ডেন্ডনের এই শাখান্বিত অংশকে ডেন্ড্রাইট বলে। কি বলা হয়? ডেন্ড্রাইট। তাহলে ডেন্ডনের শাখান্বিত অংশকে ডেন্ড্রাইট বলে। 2 নম্বর হচ্ছে ডেন্ড্রাইট এক প্রকার কাঁটার ন্যায় কোষ দিয়ে আবৃত, কাঁটার ন্যায় আবরণ বা কোষ দিয়ে আবৃত থাকে। তাহলে ডেন্ড্রাইট এক প্রকার কাঁটার ন্যায় কোষ দিয়ে আবৃত থাকে। কেমন? একে সম্ভবত আচ্ছা, এটা একে সম্ভবত, তাও আমি একটু পরে দেখে নেব, গেমিউল বলে। একে গেমিউল। তাহলে ডেন্ড্রাইট এক প্রকার কাঁটার ন্যায় কোষ দিয়ে আবৃত থাকে, একে গেমিউল বলে। এইটা একটু নতুন দিয়েছে, গেমিউল তোমাদের ক্লাস 10 এটা ছিল না সম্ভবত, গেমিউল বলে। আচ্ছা, ডেন্ড্রাইটের আমরা জানলাম গেমিউল বলে। আচ্ছা, ডেন্ড্রাইট এটা কিন্তু কি করে, এটা কিন্তু উদ্দীপনাটা গ্রহণ করে কোষ দিয়ে প্রেরণ করে। যদি তোমাদের এখানে কাজ লেখা নেই বইয়ে, আমি এটা এখানে পড়াচ্ছি না। তাহলে ডেন্ডনের মধ্যে আমরা কি কি দেখতে পাবো? এখানে যেমন নিজল দানা, এগুলো দেখবো। আচ্ছা, এখানে নিউরোপ্লাজমে কিন্তু মাইটোকন্ড্রিয়া থাকে, লেখা হয়নি, মাইটোকন্ড্রিয়া থাকে, গলগি বস্তু থাকে। এখানেও কিন্তু এখানেও আমরা নিজল দানা, তার মানে ডেন্ডনে কি দেখবো? ডেন্ডনে নিজল দানা, এটা কিন্তু অ্যাকশনের মধ্যে থাকবে না, আবার নিজল দানা থাকবে। কেমন? নিউরোফাইব্রিল এটা থাকবে। এগুলো থাকে। এবার আমরা কোষদেহ সম্বন্ধে জানলাম। এবার আমরা অ্যাকশন সম্বন্ধে জানবো। অ্যাকশন। এবার আমরা অ্যাকশনের বৈশিষ্ট্য লিখব। অ্যাকশনের বৈশিষ্ট্য। অ্যাকশন কাকে বলে আমরা একটু দেখে নিই। এটা ঠিক একই রকম ভাবে লিখতে হবে যে কোষ দেহ থেকে এটা উৎপন্ন হয়, কোষ দেহ থেকে উৎপন্ন, এবং এটা হচ্ছে দীর্ঘ। কেমন? কোষ দেহ থেকে উৎপন্ন হবে দীর্ঘ প্রবর্ধক। প্রবর্ধককে কি বলে? অ্যাকশন বলে। এবার অ্যাকশনের বৈশিষ্ট্য অনেকগুলো, একটু বেশি আছে, আমরা এটা একটু লিখব। 1 নম্বর হচ্ছে কোষ দেহের যে অংশ থেকে অ্যাকশন সৃষ্টি হয়। কোষ দেহের যে অংশ থেকে অ্যাকশন সৃষ্টি হয়
কোষদের যে অংশ থেকে অ্যাকশন সৃষ্টি হয় তাকে অ্যাকশন হিলক বলে। অ্যাকশন হিলক কাকে বলে এটা মনে রাখতে হবে যে অ্যাকশন হিলক হচ্ছে কোষদের এই অংশটা যেখান থেকে এটা উৎপন্ন হয় সেই অংশটা কিন্তু চওড়া হবে। 2 নম্বর হচ্ছে, তাহলে এটা হচ্ছে কোষদের যে অংশ থেকে অ্যাকশন সৃষ্টি হয় তাকে কি বলে? অ্যাকশন হিলক বলে। 2 নম্বর, কোষদের সাইটোপ্লাজমকে কি বলে? কোষদেহের সাইটোপ্লাজম, কোষদেহের সাইটোপ্লাজমকে কি বলে? যেমন কি লিখলাম, এটা লিখছি অ্যাকশন না, এটা তো এটা কোষদের সাইটোপ্লাজমকে আমি লিখবো অ্যাকশনের সাইটোপ্লাজম। অ্যাকশনের সাইটোপ্লাজমকে বলে অ্যাকশনের সাইটোপ্লাজম। অ্যাকশনের সাইটোপ্লাজমকে বলে অ্যাক্সোলেমা, অ্যাক্সোপ্লাজম। অ্যাক্সোপ্লাজম, অ্যাক্সোপ্লাজম। 3 নম্বর লেখো, অ্যাকশনের আবরণীকে কি বলে? অ্যাকশনের আবরণী, এই আবরণীটা কিন্তু গায়ের আবরণী, অর্থাৎ ব্র্যাকেটে লিখে রাখো মনে রাখার জন্য, এটা হচ্ছে তার প্লাজমা পর্দা, মানে একেবারে গায়ের আবরণী তো প্লাজমা পর্দা। এই আবরণীটার নাম অ্যাক্সোলেমা। অ্যাক্সোলেমা। তাহলে অ্যাকশনের আবরণীর নাম কি? অ্যাক্সোলেমা। 4 নম্বর দেখো, এই অ্যাক্সোলেমার বাইরে আরেকটা আবরণ আছে। অ্যাক্সোলেমার বাইরের আবরণকে কি বলে? অ্যাক্সোলেমার বাইরের আবরণীকে নিউরিলেমা বলে। নিউরিলেমা। অ্যাকশনের বাইরের আবরণীকে বলে নিউরিলেমা। 5 নম্বর দেখো, এই যে অ্যাক্সোলেমা এবং নিউরিলেমার মাঝে কি থাকে? আরেকটি আবরণী থাকে, তাকে কি বলে? মায়োলিন আবরণী। অর্থাৎ কোনো নিউরন, সব নিউরনে থাকে না। তাহলে এই অ্যাক্সোলেমা এটা হচ্ছে একদম গায়ের আবরণ, এবং নিউরিলেমা এই দুটো আবরণ সব নিউরনে থাকবে। এই দুটো আবরণের মাঝে কোনো নিউরনে আরেকটি আবরণ থাকে। তাহলে অ্যাক্সোলেমা এবং নিউরিলেমার মাঝে মায়োলিন বা মেডুলারি আবরণ থাকে। আমি এটা মেডুলারি, একটা আরেকটি আবরণ থাকে, তার নাম হচ্ছে মেডুলারি আবরণী থাকে। কেমন? তাহলে দুটো আবরণীর মাঝে আরেকটা আবরণী থাকে। এবার দেখো, অ্যাকশনের শেষ প্রান্তটা, অ্যাকশনের শেষ প্রান্ত শাখা প্রশাখায় বিভক্ত হয়। শাখা প্রশাখায় বিভক্ত হয়। কেমন? এই যে শাখা প্রশাখায় বিভক্ত হয়, একে টেলেন্ড্রিয়া বলে। একে কি বলে? টেলেন্ড্রিয়া।
টেলেন্ড্রিয়া। শাখা প্রশাখা বিভক্ত হয়, একে টেলেন্ড্রিয়া বলে। আর এই শাখা প্রশাখা যুক্ত অংশকে এই শাখা প্রশাখা যুক্ত অংশকে বলে যুক্ত অংশকে কি বলে? প্রান্ত বুরুষ। প্রান্ত বুরুষ বলে। তাহলে আমরা অ্যাকশনের যে বিভিন্ন অংশগুলো সম্বন্ধে জানলাম। এবার শেষ পয়েন্ট হচ্ছে, দেখো এই যে নিউরিলেমা, নিউরিলেমা আবরণের মধ্যে একটি কোষ থাকে নিউক্লিয়াস যুক্ত, তার নাম হচ্ছে সোয়ান কোষ। নিউরিলেমা আবরণের মধ্যে, নিউরিলেমা আবরণের মধ্যে নিউক্লিয়াস যুক্ত কোষ, নিউক্লিয়াস যুক্ত একটি কোষ থাকে, নিউক্লিয়াস যুক্ত কোষ থাকে। একে কি বলে? একে সোয়ান কোষ বলে। একে সোয়ান কোষ, একে সোয়ান কোষ বলে। আমরা জানলাম এখানে আমরা নিউরন সম্বন্ধে যখন পড়েছিলাম আরও বেশি কিছু লিখেছিলাম, আমরা মোটামুটি একটা একটু জানলাম। এবার আমরা যেটা জানবো সেটা হচ্ছে, এবার যে গঠনটা জানবো যে প্রবর্ধক অনুযায়ী স্নায়ু কোষের ভাগ, এইগুলো খুব ইম্পর্টেন্ট। প্রবর্ধক অনুযায়ী স্নায়ু কোষ কয় প্রকার? তারপরে প্রশ্ন হচ্ছে মায়োলিক আবরণের ভিত্তিতে স্নায়ু কোষ কয় প্রকার, কাজের ভিত্তিতে কয় প্রকার, প্রেরক পদার্থের ভিত্তিতে কয় প্রকার। তাহলে আজকে আমরা উপর দিকটা মুছে দিই। এইগুলো তোমরা আগেও করেছো, কিছু নেই এখানে, খুব সোজা, বাড়িতে দেখলেই হয়ে যাবে। কেমন আচ্ছা, আমরা পরের প্রশ্নটা লিখছি। প্রবর্ধকের সংখ্যা অনুযায়ী স্নায়ু কোষ কয় প্রকার? পরের প্রশ্ন লেখো, প্রবর্ধকের সংখ্যা অনুযায়ী স্নায়ু কোষ কয় প্রকার এবং কি কি? কয় প্রকার এবং প্রবর্ধকের সংখ্যা অনুযায়ী স্নায়ু কোষ কয় প্রকার, মানে এখানে আমরা একটুখানি ছবি আঁকবে, পেন্সিল দিয়ে পারলে আঁকবে, না হলে পেন দিয়ে আঁকবে। আমি প্রবর্ধকের সংখ্যা অনুযায়ী স্নায়ু কোষ হচ্ছে 5 প্রকার। আমরা এটা লেখা হয়ে গেছে সবাই? আচ্ছা, এটা লিখে নাও সবাই। প্রবর্ধকের সংখ্যা অনুযায়ী স্নায়ু কোষ হচ্ছে 5 প্রকার।
সবার লেখা হয়ে গেছে? লেখা হয়ে গেছে? আচ্ছা, প্রবর্ধকের সংখ্যা অনুযায়ী স্নায়ু কোষ হচ্ছে 5 প্রকার। কেমন? দেখো, প্রবর্ধকের সংখ্যা অনুযায়ী স্নায়ু কোষ 5 প্রকার। আমি ছবি আঁকবো। আর দেখো 1 নম্বর হচ্ছে অ্যাপোলার। অ্যাপোলার মানে কি? অ্যাপোলার মানে হচ্ছে, অ্যাপোলার মানে কি? অ্যাপোলার মানে স্নায়ু কোষে স্নায়ু কোষ থেকে অ্যাকশন বা ডেনড্রন স্নায়ু কোষে কোনো অ্যাকশন বা ডেনড্রন থাকে না। দেখো, স্নায়ু কোষে কোনো অ্যাকশন বা ডেনড্রন থাকে না। কিরকম সেটা ছবিটা একটু দেখে নিই আমরা। স্নায়ু কোষে কোনো অ্যাকশন বা ডেনড্রন থাকে না, এটা হচ্ছে অ্যাপোলার। এটা কিন্তু খুব বিরল প্রকৃতির, খুব একটা দেখা যায় না, বিরল প্রকৃতি। তাহলে আমরা অ্যাপোলার সম্বন্ধে জানলাম। অর্থাৎ অ্যাপোলার হচ্ছে স্নায়ু কোষে কোনো ডেনড্রন এপাশে বা এপাশে কোনো ডেনড্রন বা অ্যাকশন তৈরি হয়নি, এরকম একটা ছবি দিলে এটা অ্যাপোলার বলতে হবে। এবার দ্বিতীয়টা দেখাচ্ছি। দ্বিতীয়টাকে কি বলছি? দ্বিতীয়টাকে বলে ইউনিপোলার। হ্যাঁ, আঁকা দেখতে পাচ্ছ না? আচ্ছা, ইউনিপোলার। এবার দেখো, ইউনিপোলার মানে কি? ইউনি মানে এক, ইউনি মানে কি? এক। তাহলে নিশ্চয়ই স্নায়ু কোষ থেকে একটা অ্যাকশন তৈরি হবে। স্নায়ু কোষ থেকে একটি অ্যাকশন সৃষ্টি হয়। একটি অ্যাকশন বা স্নায়ু কোষে, সহজ ভাষায় লেখো, স্নায়ু কোষে কেবল একটি অ্যাকশন থাকে। একটি অ্যাকশন থাকে। একটি অ্যাকশন থাকলে, ছবিটা দেখি আমরা। এই যে ছবিটা, এই হচ্ছে একটা অ্যাকশন তৈরি হয়েছে। এটা হচ্ছে অমেরুদণ্ডী প্রাণীতে দেখা যায়। কোথায় দেখা যাবে? অমেরুদণ্ডী প্রাণী স্নায়ুতন্ত্রে দেখা যায়। অমেরুদণ্ডী প্রাণী স্নায়ুতন্ত্রে দেখা যায়। তাহলে আমরা ইউনিপোলার সম্বন্ধে জানলাম। এবার 3 নম্বর দেখো, সিউডো ইউনিপোলার। সিউডো মানে ফলস।
সিউডো ইউনিপোলার। সিউডো মানে ফলস, অর্থাৎ এখানে কিন্তু স্নায়ু কোষের একটি বৃন্ত থেকে কি উৎপন্ন হবে? একটা বৃন্ত থেকে, দুপাশ থেকে না, এক জায়গা থেকে, একটি বৃন্ত থেকে অ্যাক্সন এবং ডেনড্রন সৃষ্টি হয়, হবে। তাহলে তাকে আমরা সিউডো ইউনিপোলার বলবো। কিরকম সেটা? ঠিক একই রকম ভাবে দেখো, এই একটি স্নায়ু কোষ, এই স্নায়ু কোষে এপাশ থেকে একটা অ্যাকশন সৃষ্টি হয়েছে, আর এপাশ থেকে এখান থেকে কি তৈরি হয়েছে? ডেনড্রন, অর্থাৎ এখান থেকে ডেনড্রন সৃষ্টি হয়েছে। তাহলে এটা হচ্ছে অ্যাকশন, এটা হচ্ছে ডেনড্রন। তাহলে অ্যাকশন এবং ডেনড্রন সৃষ্টি হয়েছে। এটা কিন্তু শুধুমাত্র একটা অ্যাকশন তৈরি হয়েছে। তাহলে দেখো, অ্যাকশন এন্ড ডেনড্রন তৈরি হয়েছে দুপাশ থেকে। না, এটা কি হলো? সিউডো ইউনিপোলার। এটা হলো না, সিউডো ইউনিপোলার এরকম হবে না, সিউডো ইউনিপোলার হবে এরকম হবে ছবিটা। এটা ঠিক হয়। সিউডো ইউনিপোলার হচ্ছে একটা বৃন্ত থেকে তৈরি হবে, একটা বৃন্ত থেকে তৈরি হলে এটা এরকম হবে। এই পাশ থেকে একটা তৈরি হয়েছে, এই পাশ থেকে একটা তৈরি হবে, এরকম হবে। অর্থাৎ এটা হচ্ছে অ্যাকশন এবং এটা হচ্ছে ডেনড্রন, একই বৃন্ত থেকে তৈরি হয়। এবং এটা কোথায় দেখতে পাওয়া যায়? এটা সুষুম্না কাণ্ডে, সুষুম্না কাণ্ডের পৃষ্ঠীয় গ্যাংলিয়নে দেখা যায়। মানে স্নায়ু গ্রন্থি লেখো বাংলায়, পৃষ্ঠীয় স্নায়ু গ্রন্থিতে দেখা যায়। তাহলে সুষুম্না কাণ্ডের পৃষ্ঠীয় যে স্নায়ু গ্রন্থি সেখানে আছে। এবার আমরা 4 নম্বর জানবো। 4 নম্বর হচ্ছে এটা দেখো, একটা সৃষ্টি হয়েছে ইউনিপোলার। এবার যদি দুটো সৃষ্টি হয় তাকে আমরা বলবো বাইপোলার। অর্থাৎ স্নায়ু কোষ থেকে একটা ডেনড্রন এবং একটা অ্যাকশন তৈরি হবে। তাহলে স্নায়ু কোষের দুই প্রান্ত থেকে একটি অ্যাকশন এটা একটু সহজ ভাষায় লিখে দিই। স্নায়ু কোষের এক প্রান্ত থেকে একটি অ্যাকশন এবং অন্য প্রান্ত থেকে একটি ডেনড্রন সৃষ্টি হয়। তাহলে
তাহলে এক প্রান্ত থেকে একটি অ্যাকশন হবে আর আরেক প্রান্ত থেকে একটি টেন্ডন হবে। এইটা কিরকম, এটা হচ্ছে এই একটা কোষ দেহর এক পাশ থেকে একটা অ্যাকশন তৈরি হয়েছে আর এক পাশ থেকে একটা টেন্ডন তৈরি হয়েছে। তাহলে এটা হচ্ছে অ্যাকশন আর এটা হচ্ছে টেন্ডন। এটা কোথায় দেখা যায়? এটা দেখা যায় অক্ষিপট, মানে চোখে অক্ষিপটে দেখা যায় এবং অন্তঃকর্ণে দেখা যায়। এবার আমরা যেটা জানবো সেটা হচ্ছে একাধিক যেখানে থাকে, যেটা আমরা ছবিতে আঁকি সেটা হচ্ছে মাল্টিপোলার বলে, একে বলে মাল্টিপোলার। এবার আমরা যেটা লিখছি সেটা হচ্ছে মাল্টিপোলার। আচ্ছা, মাল্টিপোলার দেখো, মাল্টিপোলার মানে কি? স্নায়ু কোষের থেকে একটা অ্যাকশন হবে কিন্তু একাধিক টেন্ডন। নিশ্চয়ই আমরা এটা লিখতে পারবো যে স্নায়ু কোষ থেকে একটি অ্যাকশন, স্নায়ু কোষ থেকে একটি অ্যাকশন এবং একাধিক টেন্ডন সৃষ্টি হয়। একটি অ্যাকশন এবং একাধিক টেন্ডন সৃষ্টি হয়, তাকে মাল্টিপোলার বলে। এই ছবিটা নিশ্চয়ই আমরা যেমন তোমরা আগে এঁকেছো, এই একটা কোষ দেহ, এবার এই কোষ দেহের প্রত্যেকটা প্রান্ত থেকে টেন্ডন তৈরি হয়েছে আর এখানে কিন্তু এটা অ্যাকশন তৈরি হয়েছে। তাহলে এটা হচ্ছে অ্যাকশন আর এইগুলো হচ্ছে টেন্ডন। তাহলে দেখো, কোষ দেহ থেকে একটি অ্যাকশন এবং একাধিক যদি টেন্ডন তৈরি হয় তাকে মাল্টিপোলার বলে। যেমন মানুষের ক্ষেত্রে, মানুষের মস্তিষ্ক এবং সুষুম্না কাণ্ডে থাকে। আমরা তাহলে প্রবর্ধকের সংখ্যা অনুযায়ী তোমাদের যেরকম ছবি দেয় পরীক্ষার সময় আইডেন্টিফিকেশন করতে বলে, তাহলে একটু দিতে পারে। এই দুটো তিনটে ছবি তুলে দিল, কোনটা কি, এখান থেকে একটা মার্কস থাকতে পারে। তাহলে এটা হচ্ছে অ্যাপোলার, মানে অ্যাপোলার মানে কি, বাংলা মানে কি বলা হয়? মেরুবিহীন। এখানে ইউনিপোলার মানে এক মেরুযুক্ত। আচ্ছা, বাংলাটা লিখে দেবো, বাংলাটা লিখতে পারবে ব্যাপারে কি কি? ইউনিপোলার মানে কি বাংলায়? আচ্ছা, তোমরা প্রত্যেকটা এটা লিখে নিয়ে আমি বাংলাটা বলছি, লিখে নাও, নাটা মনে থাকবে না। অ্যাপোলার মানে মেরুবিহীন। দেখো, মেরুবিহীন স্নায়ু কোষ। অ্যাপোলার মানে কি? মেরুবিহীন স্নায়ু কোষ। অ্যাপোলার মানে মেরুবিহীন স্নায়ু কোষ। কেমন?
ইউনিপোলার মানে এক মেরুযুক্ত স্নায়ুকোষ। ইউনিপোলার মানে এক মেরুযুক্ত স্নায়ুকোষ। ইউনিপোলার মানে কি? এক মেরুযুক্ত স্নায়ুকোষ। কেমন? ইউনিপোলার মানে এক মেরুযুক্ত স্নায়ুকোষ। সিউডো ইউনিপোলার মানে কি? সিউডো মানে কি? ফলস বলে। সিউডো ইউনিপোলার মানে এটাকে কি বলে? সিউডো মানে আচ্ছা, বাইপোলার মানে দ্বিমেরু 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 দ্বিমেরুযুক্ত স্নায়ুকোষ। আর মাল্টি মানে একাধিক বহু মেরুযুক্ত স্নায়ুকোষ। এটা বহু মেরুযুক্ত স্নায়ুকোষ, এটা দ্বিমেরুযুক্ত স্নায়ুকোষ। সিউডো মানে ফলস। ফলসটাকে বাংলায় কি বলবো? এটা একটু দেখে নিও তো, মিথ্যে বা ফলস। সিউডো মানে তো ফলস বলে, এটাকে বাংলাটা কি বলবো? ছদ্ম। হ্যাঁ, ছদ্ম পোলার যুক্ত, বাংলাটা ভালো বলেছো। ছদ্ম পোলার মানে প্রবর্ধক, ছদ্ম প্রবর্ধক যুক্ত স্নায়ুকোষ। সিউডো মানে ফলস বা ছদ্ম। তাহলে এটা হচ্ছে অ্যাপোলার মানে কি? মেরুবিহীন স্নায়ুকোষ। এক মেরু ইউনিপোলার মানে এক মেরুযুক্ত স্নায়ুকোষ, ছদ্ম মেরুযুক্ত স্নায়ুকোষ, দ্বিমেরুযুক্ত স্নায়ুকোষ, বহু মেরুযুক্ত স্নায়ুকোষ। মাল্টি মানে বহু মেরুযুক্ত স্নায়ুকোষ। বাংলাটা নিশ্চয়ই মনে থাকবে, একটু দেখবে তোমরা। এইবার বাইপোলার দ্বিমেরু। বাইপোলার মানে বাই মানে দুই, ইউনি মানে এক, বাই মানে দুই, মাল্টি মানে বহু। মাল্টি মানে কি? বহু। এবার আমরা এটা লেখা হয়ে গেছে সবার। এবার এটা প্রবর্ধকের সংখ্যা অনুযায়ী এবার আমরা যেটা লিখব সেটা হচ্ছে মায়োলিন আবরণের ভিত্তিতে স্নায়ুকোষ কয় প্রকার কি, যেটা মুছে ফেলি আমরা। তোমরা লিখছো তো নাকি না লিখছো না? ওই দেখি লিখছো কি করছো বসে? দেখি খাতাটা দেখি, খাতাটা কি করছে? পড়াশোনা করছো না, এটা এক ফোটাও দেখুন। তাহলে আমার কাছে পরিকল্পনা লাভ হবে। যদি তুমি আমার কাছে বসে থেকে পড়াশোনা নাই করো লাভ হবে না, তাই তো? তুমিও কি ওর সময় পেয়ে যাবে তোমার দাদা? তুমিও তো ওই পর্যন্ত মানে একটুখানি লিখে তারপর লিখুন। আমার কাছে এসছো, পড়াশোনা না করে বসে থেকে লাভ হবে? ঠিক আছে, পড়াশোনা করতে গেলে পড়াশোনার মধ্যেই করতে হবে, কেমন? আর তোমরা এসে পড়াশোনা না করে যদি মোবাইল দেখো বসে বসে, তাহলে ঘরের মধ্যে বসে বসে দেখতে পারো। শোনো, আমি না একটা সময় যখন আমার ইয়ং ছিল, আমি যখন বসে থাকতাম, 70টা ছেলে বসে থাকতো পরীক্ষার সময়। এই কে কোথায় কী করছে তুমি ভাবছো আমার বয়স হয়ে গেছে, আমি বুঝি না। আমি একটু আমার চোখ না এইদিকে একটা চোখ আছে, পিছন দিকে একটা চোখ আছে, সামনে একটা চোখ আছে। ইচ অ্যান্ড এভরি আইটেম মানে সমস্ত কিছু অনুভূতি আমার মধ্যে আছে। তোমরা কিন্তু নিজে ভবিষ্যৎটাকে গড়তে হবে। দেখো, প্রত্যেককেই বলি পড়াশোনা এই পথ খুব কঠিন, অত্যন্ত কঠিন, প্রত্যেককে বলছি। মানে মানুষ যদি অন্য কাজ করে, আমি যখন পড়াশোনা করতাম তখন বলতাম, একটা পরীক্ষা দিতাম আর বলতাম আর পাচ্ছি, এত কষ্ট হতো। মানে তার মানে বুঝতে পারছো তো কীভাবে পড়াশোনা করতে হতো? রাতের পর রাত, হ্যাঁ, ফিজিক্স এর অঙ্কগুলো মাস্টারমশাইরা, ওই ভালো ভালো ছাত্র যারা আছে তারা সামনে বসতো, আমরা অতটা ভালো ছিলাম না। আর ওদের মা বাবারা অনেক পড়াশোনা জানে, ওরা অনেকটা বাড়ি থেকে শিখে যেত। আর আমাদের সময় তো শেখানোর লোক ছিল না। ওই স্যার হ্যাঁ বলে আমরা হ্যাঁ, না বলে আমরা না। এই যে বুঝতে পেরেছ, সেই
কি অবস্থা আমাদের সেই সময় গেছে, আমরা সেই দিকগুলোর কথা ভাবি। এখন তো স্যাররা কত ভালো করে পড়ান, তারপরে কত রকম বই, স্কুলে মোটামুটি একটা পড়াশোনা হয়। এই সুযোগগুলো তোমরা যদি এখন যদি সময়টা নষ্ট করো, সামনের দিনে চোখের জল ফেলতে হবে। সেই সময় কিন্তু ফিরে আসে না কারণ। হ্যাঁ, আমি সেই জন্য বলছি সময়টা নষ্ট করো না। পড়াশোনা করতে এসছো, তাহলে পড়াশোনা করো। দেখো আগামী দিনটা উজ্জ্বল যাতে হয়, ভালো যাতে হয়। মেয়েদেরও বলছি, তোমাদেরও বলছি, পড়াশোনা করে আলটিমেট তো তোমরা চাও যে একটা জব খুঁজতে, একটা জায়গায় যেতে, নাকি বিয়ে করতে চাও যে এটা ওই কোনো মতো একটা গ্র্যাজুয়েট হবে, মা বাবা আমাকে বিয়ে দিয়ে দেবে, আর গ্র্যাজুয়েট হয়েছে আমি চলো একটা ছেলে থেকে বিয়ে দাও। নিশ্চয়ই এখনকার যুগে মেয়েরা তাই চায় না, নিশ্চয়ই চায় যে আমি কমপক্ষে কিছু একটা জব করি। মেয়েরা কত মেয়েরা জব করছে, মানে কাজ তো করছে, বিভিন্ন সেক্টর আছে। আর আগামী দিন পশ্চিমবঙ্গে কিন্তু অনেক কাজ বেরোবে, অনেক কিছু বেরোবে। তোমার রিকিউজিট কোয়ালিফিকেশান না থাকলে তুমি হাত গুটিয়ে বসে থাকবে, তোমারই বন্ধু তোমারই বান্ধবীরা দেখবে চাকরি করছে, তুমি কিন্তু কিছু করতে পারবে না। আমি প্রথমে বলবো প্রত্যেকে হায়ার কোয়ালিফিকেশান কী করে নিতে হয় সেটা নাও। হায়ার কোয়ালিফিকেশান তৈরি করো, চাকরি তোমার বাড়ি চলে আসবে, কাজ তোমার বাড়ি চলে আসবে। তুমি যদি তোমার কোয়ালিফিকেশনটাই না থাকে, তুমি বলবে কী করে যে আমার কোয়ালিফিকেশন এটা আছে? চেষ্টা করো, নিশ্চয়ই হবে। যাই হোক, আমি জ্ঞান দিলাম, অনেকে বলবে আবার পিছনে পিছনে জ্ঞান দিইনি, এটা বাস্তব। আচ্ছা, এটা মুছে দিই আমরা। এবার আমরা যেটা লিখবো সেটা হচ্ছে আচ্ছা, এবার আমরা যেটা লিখবো সেটা হচ্ছে প্রশ্নটা হচ্ছে মায়োলিন আবরণের ভিত্তিতে স্নায়ু কোষ কয় প্রকার এবং কি কি। পরের প্রশ্ন লেখো। কত নাম্বার প্রশ্ন এটা দেখো তো? 7। এবার 8 হবে না? এবার 8 নাম্বার প্রশ্ন হবে মায়োলিন আবরণের ভিত্তিতে স্নায়ু কোষ কয় প্রকার এবং কি কি। মায়োলিন আবরণের ভিত্তিতে স্নায়ু কোষ কয় প্রকার এবং কি কি। মায়োলিন, কেমন? মায়োলিন মানে মেডুলারি আবরণ। মায়োলিন আবরণের ভিত্তিতে স্নায়ু কোষ কয় প্রকার। তোমরা নিশ্চয়ই জানো সব নিউরনে থাকে না, কোনো কোনো নিউরনে এই মায়োলিন আবরণই থাকে। তার ভিত্তিতে স্নায়ু কোষ হচ্ছে 2 প্রকার। মায়োলিন আবরণের ভিত্তিতে স্নায়ু কোষ কয় প্রকার? 2 প্রকার। এক হচ্ছে মেডুলেটেড, এক হচ্ছে মেডুলেটেড। মেডুলেটেড মানে কি? মেডুলেটেড মানে যে সকল স্নায়ু কোষের, স্নায়ু কোষ মানে নিউরন, যে সকল স্নায়ু কোষের অ্যাকশনের ওপর, যে সকল স্নায়ু কোষের অ্যাকশনের কোথায় থাকে এটা? যে সকল স্নায়ু কোষের অ্যাকশনের উপর মেডুলারি আবরণ থাকে, মেডুলারি, বা আমি এটা মেডুলারি লিখবো না, লেখো মায়োলিন। মায়োলিন আবরণী থাকে। তাহলে যে সকল স্নায়ু কোষের অ্যাকশনের উপর
মায়োলিন আবরণী থাকে তাকে মেডুলেটেড স্নায়ুকোষ বলে। এদের ক্ষেত্রে বৈশিষ্ট্যটা কি? এদের ক্ষেত্রে বৈশিষ্ট্য হচ্ছে যেহেতু এটা মেডুলারি আবরণ থাকবে সেই জন্য এদের এক্ষেত্রে র্যানভিয়ারের পর্ব থাকবে। র্যানভিয়ারের পর্ব এবং ইন্টারনোড, এই দুটো জিনিস থাকে। ইন্টারনোড থাকে, কি কি থাকে? র্যানভিয়ারের পর্ব আর ইন্টারনোড থাকে। আর একটা বৈশিষ্ট্য কি? আর একটা বৈশিষ্ট্য হচ্ছে যে যেহেতু এখানে র্যানভিয়ারের পর্ব আছে, তাহলে র্যানভিয়ারের পর্ব কাকে আছে মনে আছে? র্যানভিয়ারের পর্ব মানে কি? সোয়ানকোষ না, দুটি তার মানে মায়োলিন আবরণী কোথাও কোথাও বিচ্ছিন্ন হয়ে একটা পর্ব তৈরি করে, যেই পর্বটাকে বলা হয় র্যানভিয়ারের পর্ব। ঠিক, আমি দেখিয়ে দিচ্ছি। ধরো এই একটি অ্যাকশন, এইটা হচ্ছে দেখো এই যে অ্যাকশন, এই অ্যাকশনের উপরে এই গায়ে যে আবরণটা আছে তার নাম অ্যাক্সোলেমা, বাইরে যে আবরণটা আছে তার নাম এই আবরণটা হচ্ছে নিউরিলেমা, তাই তো? এবার এই নিউরিলেমার এক পাশে এখানে আছে সোয়ানকোষ, এটা এই পাশে থাকলে এটা এই পাশে থাকবে, এটা এই পাশে থাকবে এটা। এবার এর বাইরে আর একটা আবরণ আছে, এই আবরণটার নাম হচ্ছে মায়োলিন সি। এই আবরণটার নাম কি? এই আবরণটা। তাহলে একদম বাইরের আবরণটা হচ্ছে নিউরিলেমা, আর এইটা হচ্ছে একদম বাইরের যে আবরণটা এটা হচ্ছে নিউরিলেমা। একদম গায়ে যে আবরণটা তার নাম হচ্ছে অ্যাক্সোলেমা। আর এই অ্যাক্সোলেমা নিউরিলেমার মাঝখানে একটা আবরণ আছে, এই যে ভেতরে যে আবরণটা আছে, এই ভেতরে যে আবরণটা তার নাম হচ্ছে মায়োলিন বা মেডুলারি আবরণ। মেডুলারি, তাহলে মেডুলারি যে আবরণ, এই আবরণ স্থানে স্থানে বিচ্ছিন্ন হয়ে গেছে। এই যে বিচ্ছিন্ন হয়ে যাওয়া, এটাকে বলা হয় র্যানভিয়ারের পর্ব। এবার এই আবরণটা থাকার জন্য র্যানভিয়ারের পর্ব তৈরি হয়েছে। এবার এক্ষেত্রে স্নায়ু স্পন্দন এবং লাফিয়ে যায়, এরকম লাফিয়ে, অর্থাৎ স্নায়ু স্পন্দন এরকম লাফিয়ে যাবে। তার মানে স্নায়ু স্পন্দন দ্রুত প্রবাহিত হয়। যাদের এটা আছে তাদের ক্ষেত্রে স্নায়ু স্পন্দন দ্রুত প্রবাহিত হয়। দেখো স্নায়ু স্পন্দন দ্রুত প্রবাহিত হয়, কোথায় থাকে অবস্থানটা লিখব এই প্রকার। লেখো মস্তিষ্ক ও সুষুম্না কাণ্ডের, যেহেতু এটা এই র্যানভিয়ারের যেহেতু মায়োলিন আবরণী শর্করা থাকে, স্নেহ পদার্থ দিয়ে তৈরি, তাই এটি
এই মস্তিষ্ক সুষুম্না কাণ্ডের শ্বেত বস্তুতে অবস্থান করে, সাদা অংশ, এই রংটা সাদা। মায়োলিন আবরণী হচ্ছে সাদা, স্নেহ পদার্থ দিয়ে তৈরি, তাই সাদা। সেই জন্য এটা কিন্তু শ্বেত বস্তুতে অবস্থান করে, শ্বেত বস্তুতে, শ্বেত বস্তুতে অবস্থান করে। আর কি আরেকটা কথা হচ্ছে, এছাড়া কোথায় থাকে, এছাড়া করোটি স্নায়ু, করোটি স্নায়ু এবং সুষুম্না স্নায়ুতেও থাকে। তাহলে আমরা অবস্থানটা লিখলাম, এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে নন, এটা মায়োলিন আবরণীটা স্নেহ পদার্থ দিয়ে তৈরি, তাহলে স্নেহ পদার্থের রং কেমন হবে, সাদা। সেই জন্য মস্তিষ্কের বা সুষুম্না কাণ্ডে দুটো অংশ আছে, একটা হচ্ছে শ্বেত বস্তু দিয়ে তৈরি যাকে বলে হোয়াইট ম্যাটার, আর একটা হচ্ছে গ্রে ম্যাটার। কেমন, তাহলে হোয়াইট ম্যাটার এবং গ্রে ম্যাটার দুটো পার্ট। যেমন মস্তিষ্কের বাইরের দিকটা হচ্ছে গ্রে ম্যাটার, ভেতরের দিকটা হচ্ছে হোয়াইট ম্যাটার। ঠিক সুষুম্না কাণ্ডের অপোজিট হবে, ভেতরটা গ্রে ম্যাটার, বাইরেটা হোয়াইট ম্যাটার। কিন্তু মস্তিষ্কের ক্ষেত্রে বাইরেটা না, হ্যাঁ বাইরেটা গ্রে ম্যাটার, মস্তিষ্কের বাইরে গ্রে ম্যাটার, ভেতরে হোয়াইট। সুষুম্না কাণ্ডের ক্ষেত্রে ছবি এঁকেছিলাম, ভেতরে গ্রে, বাইরে হোয়াইট। তাহলে হোয়াইট যেখানেই থাকবে না কেন সেই জায়গাগুলো এই নিউরন দিয়ে তৈরি হবে। এই নিউরনটা কোথায় থাকে না, মস্তিষ্কের ক্ষেত্রেও হোয়াইট ম্যাটারের যে জায়গায় আছে, হোয়াইট ম্যাটারটা ভেতরে আছে, তাহলে সেই জায়গাটা। সুষুম্না কাণ্ডের হোয়াইট ম্যাটারটা বাইরে আছে, তাহলে সেই জায়গাটা। এছাড়া করোটি স্নায়ু এবং সুষুম্না স্নায়ু এবং নন মেডুলেটেড, নন মেডুলেটেড, নন মেডুলেটেড এটা কি, তাহলে এটা যেমন দেখো যে সকল স্নায়ু কোষে, যে সকল স্নায়ু কোষে, স্নায়ু কোষের অ্যাকশনের ওপর, অ্যাকশনের ওপর কি থাকবে না, মায়োলিন আবরণী থাকবে না। তাহলে হ্যাঁ হ্যাঁ মায়োলিন আবরণী থাকবে না, এখানে মায়োলিন আবরণী ছিল, এখানে কিন্তু থাকবে নন, নন মানে নেই। তাহলে মেডুলারি আবরণ বা মায়োলিন আবরণী থাকে না এমন স্নায়ু তন্তু বা স্নায়ু কোষকে কি বলে, নন মেডুলেটেড। এবার দেখো বৈশিষ্ট্য কি, বৈশিষ্ট্য ঠিক অপোজিট হবে। বৈশিষ্ট্য দেখো, এক্ষেত্রে র্যানভিয়ারের পর্ব এবং ইন্টারনোড অনুপস্থিত থাকে। র্যানভিয়ারের পর্ব, র্যানভিয়ারের পর্ব এবং ইন্টারনোড, ইন্টারনোড এই দুটো কিন্তু অনুপস্থিত নেই। আর কি, আর স্নায়ু স্পন্দন ধীরে প্রবাহিত হয়। স্নায়ু স্পন্দন, স্নায়ু স্পন্দনের প্রবাহ মন্থর, দেখো প্রবাহটা মন্থর। কোথায় থাকে অবস্থানটা, ঠিক একই রকম ভাবে আমরা লিখব যে মস্তিষ্ক এবং সুষুম্না কাণ্ডের এই দুটো অংশে সুষুম্না কাণ্ডের ধূসর বস্তুতে অবস্থান করে, ধূসর বস্তুতে।
তাহলে ধূসর বস্তু কি অংশ নিয়ে গঠিত? ধূসর বস্তু হচ্ছে নন মেডুলেটেড স্নায়ু কোষ নিয়ে গঠিত, আর শ্বেত বস্তু হচ্ছে মেডুলেটেড। একটাই কথা মনে রাখলে দুটো লিখতে পারবে। মেডুলারি আবরণ স্নেহ পদার্থ দিয়ে তৈরি, তাই এটি সাদা, রং সাদা। তাহলে মস্তিষ্ক সুষুম্নাকাণ্ডের যে সাদা অংশ মানে শ্বেত বস্তু, যাকে হোয়াইট ম্যাটার বলে। অর্থাৎ যদি আমরা মস্তিষ্কের ক্ষেত্রে দেখি, মস্তিষ্কে এই যে দুটো পার্ট, বাইরের দিকটা হচ্ছে সাদা মানে শ্বেত বস্তু দিয়ে তৈরি, ভুল হলো, বাইরের দিকটা হচ্ছে গ্রে ম্যাটার মানে ধূসর। বাইরের দিকটা হচ্ছে ধূসর বস্তু, গ্রে ম্যাটার বলে, আর ভেতর দিকটা হচ্ছে শ্বেত বস্তু মানে একে বলা হয় হোয়াইট ম্যাটার। এটা হচ্ছে সাদা, এটা কিন্তু সাদা, আর এটা হচ্ছে ধূসর। তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছ যে বাইরের দিকটা ধূসর, ভেতর দিকটা সাদা। এটা মস্তিষ্কের ক্ষেত্রে। আর যখন সুষুম্না কাণ্ডের ক্ষেত্রে দেখব, তখন সুষুম্না কাণ্ডের ক্ষেত্রে ঠিক সুষুম্না কাণ্ডের ক্ষেত্রে অপোজিট হবে। সুষুম্না কাণ্ডের ভেতরে অংশটা যখন আমরা প্রস্থচ্ছেদ করেছিলাম তখন এই সাইডটি ছিল, এইটা হচ্ছে গ্রে ম্যাটার, অর্থাৎ ভেতর দিকটা হবে ধূসর আর বাইরের দিকটা হবে সাদা। তাহলে সুষুম্না কাণ্ডের, তাহলে আমরা নিশ্চয় দেখলাম মস্তিষ্কের ভেতর দিকটা হচ্ছে হোয়াইট ম্যাটার দিয়ে তৈরি, বাইরের দিকটা গ্রে ম্যাটার দিয়ে তৈরি। সুষুম্না কাণ্ডের ক্ষেত্রে ভেতরটা হচ্ছে গ্রে ম্যাটার দিয়ে তৈরি, বাইরেটা হচ্ছে হোয়াইট ম্যাটার দিয়ে তৈরি। তার মানে এই যে ধূসর বস্তু, তার মানে সাদা অংশটা নেই বলেই ধূসর হয়ে গেছে। আচ্ছা, আমরা পরের প্রশ্ন লিখব। এবার হচ্ছে কাজের ভিত্তিতে নিউরন কয় প্রকার, এটা লেখা হয়ে গেছে। আচ্ছা, এবার আমরা যেটা লিখবো কাজের ভিত্তিতে, এটা আর দুটো প্রশ্ন আছে, এটা লিখে তাহলে এই স্নায়ু করাটা পুরো কমপ্লিট হবে আমার। কাজের ভিত্তিতে নিউরন কয় প্রকার এবং কি কি? কাজের ভিত্তিতে নিউরন কয় প্রকার এবং কি কি? আমরা নিউরন তো পড়েছি, প্রথম হচ্ছে সংজ্ঞাবহ, আজ্ঞাবহ এবং সহযোগী, তিনটে আমরা জেনেছি, আর একটা এখানে একটা এক্সট্রা আছে। তাহলে 4 প্রকার। কাজের ভিত্তিতে নিউরন কয় প্রকার? 4 প্রকার। যথা 1 নাম্বার হচ্ছে, এটা পুরোটা লেখা হয়ে গেছে। আচ্ছা, লিখে নাও। এবার নিউরন হচ্ছে স্নায়ুতন্ত্রের গঠনগত কার্যগত একক। নিউরন হচ্ছে 4 প্রকার কাজের ভিত্তিতে। এক হচ্ছে সংজ্ঞাবহ, সংজ্ঞাবহ নিউরন। কিরকম সেটা দেখো। সংজ্ঞাবহ নিউরন মানে এই সমস্ত দেহ থেকে উদ্দীপনা, সমস্ত দেহ থেকে উদ্দীপনা কোথায় নিয়ে যায়? সমস্ত দেহ থেকে উদ্দীপনা মস্তিষ্কে নিয়ে যাবে এবং সুষুম্না কাণ্ডে নিয়ে যায়। তাহলে দেখো, যে নিউরন
নিশ্চয়ই এটা দেখে বুঝতে পেরেছো যে নিউরনের মাধ্যমে সমস্ত দেহ থেকে উদ্দীপনা কোথায় পৌঁছায়? মস্তিষ্কে পৌঁছায় বা সুষুম্না কাণ্ডে পৌঁছায়। কি পৌঁছায়? এই যে উদ্দীপনা লিখে দিয়েছি, তাহলে আর সংজ্ঞাটা লিখছি না, এখানে দেখে বুঝতে পেরেছো এই যে সংজ্ঞাটা নিয়ে যাচ্ছে, মানে উদ্দীপনাটা নিয়ে যাচ্ছে। কোথায় নিয়ে যাচ্ছে? সমস্ত দেহ থেকে মস্তিষ্কে পৌঁছাচ্ছে, তাহলে সুষুম্না কাণ্ডে পৌঁছাচ্ছে, এটাই সংজ্ঞাবহ। নেক্সট হচ্ছে আজ্ঞাবহ। আজ্ঞাবহ নিউরন কাকে বলে? আজ্ঞাবহ নিউরন, দেখো আজ্ঞাবহ নিউরন এবার উল্টো করে লিখো। মস্তিষ্ক, মস্তিষ্ক এটাই লিখছি, মস্তিষ্ক এবং সুষুম্না কাণ্ড, মস্তিষ্ক এবং সুষুম্না কাণ্ড। এখান থেকে আজ্ঞা মানে উদ্দীপনা নিয়ে যাবে, এখান থেকে আবার উদ্দীপনা নিয়ে যাবে। এই উদ্দীপনাটা কিন্তু কেমন উদ্দীপনা? নির্দেশ। এই উদ্দীপনাটা হচ্ছে নির্দেশ বা সাড়া, এটা নিয়ে যাবে। কোথায় নিয়ে যাবে? কারক অঙ্গে। কারক মানে যে কাজ করে। কারক মানে কি? পেশি বা গ্রন্থি। পেশি বা গ্রন্থিতে নিয়ে যাবে। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো যে আজ্ঞাবহ নিউরন অর্থাৎ যে নিউরনের মাধ্যমে মস্তিষ্ক হতে পারে বা সুষুম্না কাণ্ড হতে পারে, সেখান থেকে একটা উদ্দীপনা কারক অঙ্গে পৌঁছায়, তাকে আজ্ঞাবহ বলে। এবার আমরা সংজ্ঞাবহ জানলাম, আজ্ঞাবহ জানলাম। এবার আমরা যেটা জানবো, বৃষ্টি নেমে গেল না মনে হচ্ছে? পড়া আছে নাকি? আচ্ছা, এবার আমরা যেটা জানবো সেটা হচ্ছে সহযোগী নিউরন। সহযোগী, দেখো সহযোগী নিউরন এটা কিরকম? এটা হচ্ছে নিচে লিখে, এটা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের মধ্যে, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে দুটি নিউরনের মধ্যে, দুটি নিউরনের মধ্যে সংবেদ আদান প্রদান, এটাই হচ্ছে। তাহলে যে নিউরনের মাধ্যমে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে দুটি নিউরনের মধ্যে সংবেদ আদান প্রদান হবে, সেটাই হচ্ছে সহযোগী। আর একটা আছে, তাকে বলে নিউরোসিক্রেটরি। সিক্রেট মানে ক্ষরণ করা, নিউরোসিক্রেটরি নিউরন। নিউরোসিক্রেটরি নিউরন মানে কি? নিউরোসিক্রেটরি নিউরন মানে, তার মানে উদ্দীপনা, এই উদ্দীপনা পরিবহনকালে, উদ্দীপনা পরিবহন তো করছে, উদ্দীপনা পরিবহনকালে নিউরোসিক্রেটরি পদার্থ অর্থাৎ নিউরো হরমোন ক্ষরণ করে। নিউরো হরমোনের নাম তোমাদের মনে আছে? নিউরো হরমোন যেমন অক্সিটোসিন, ভেসোপ্রেসিন। অক্সিটোসিন এবং
ভ্যাসোপ্রেসিন ক্ষরণ করে, এটা নিউরো হরমোন। তাহলে নিউরোসিক্রেটারি হরমোন, নিউরোসিক্রেটারি হরমোনগুলোর নাম হচ্ছে অক্সিটোসিন আর ভ্যাসোপ্রেসিন। কোথা থেকে উৎপন্ন হয় আমার নিশ্চয়ই মনে আছে যে হাইপোথ্যালামাসে কিছু নিউরোসিক্রেটারি কোষ আছে, সেখান থেকে এই হরমোনগুলো পরিত হয়, পশ্চাৎ পিটুইটারিতে এসে জমা হয় এবং সেখান থেকে বাইরে বেরিয়ে আসে। পশ্চাৎ পিটুইটারি থেকে নিঃসৃত হয়, কিন্তু উৎপন্ন হয় হাইপোথ্যালামাসের নিউরোসিক্রেটারি কোষ। তাহলে নিউরোসিক্রেটারি হরমোন হচ্ছে উদ্দীপনা পরিবহন করে নিউরো হরমোন, যেমন অক্সিটোসিন আর ভ্যাসোপ্রেসিন ক্ষরণ করে। কাজের ভিত্তিতে নিউরন কয় প্রকার? সংজ্ঞাবহ, আজ্ঞাবহ, সহযোগী আর নিউরোসিক্রেটারি। আর লাস্ট একটা প্রশ্ন, প্রেরক না আরো দুটো প্রশ্ন আছে, যদি না পারি একটা প্রশ্ন তো লেখাবো। কাজের ভিত্তিতে নিউরন কয় প্রকার? এটা লেখা হয়ে গেছে। এটা একবার দেখবে, কিছু নেই, খুব সোজা, চোখের সামনে একবার যখন বইটা দেখবে দেখবে তোমার মুখস্থ হয়ে গেছে। এইগুলো তো আমি এগুলো সংজ্ঞা লিখে দেখে বুঝতে পারছো তো, যে নিউরনের মাধ্যমে সমস্ত দেহ থেকে উদ্দীপনা তীর চিহ্ন দিয়ে দিয়েছি মস্তিষ্ক সুষুম্নার কাণ্ডে পৌঁছে, যে নিউরনের মাধ্যমে মস্তিষ্ক সুষুম্নার কাণ্ড থেকে উদ্দীপনা কারক অঙ্গে পৌঁছায়, ঠিক একইভাবে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের দুটি নিউরনের মধ্যে সংবেদ আদান প্রদান করে যে নিউরন। নিউরোসিক্রেটারি এটা তো সংজ্ঞা লিখিয়ে দিয়েছি। এইবার আমরা যেটা লিখব সেটা হচ্ছে কি লিখব, কাজের ভিত্তিতে নিউরন দুই প্রকার, কি কি সেটা আমরা লিখব। কাজের ভিত্তিতে নিউরন কয় প্রকার এবং কি কি? পরের প্রশ্নটা আমরা লিখি, কাজের ভিত্তিতে নিউরন কয় প্রকার এবং কি কি? পুরো নিউরনের চ্যাপ্টারটা হয়ে যাবে। কাজের ভিত্তিতে নিউরন কয় প্রকার এবং কি কি? ও কাজের ভিত্তিতে লিখলাম, ওহো হ্যাঁ তাই তো। এবার হচ্ছে প্রেরক পদার্থ, ঠিক আছে, একটা প্রশ্ন বাকি আছে, প্রেরক পদার্থ। আর কত নম্বর এটা হবে তাহলে? 10, তাই তো? আচ্ছা, প্রেরক পদার্থের ভিত্তিতে, প্রেরক পদার্থের ভিত্তিতে কি লিখেছে এটা? প্রেরক পদার্থের ভিত্তিতে নিউরন, প্রেরক পদার্থের ভিত্তিতে নিউরন কয় প্রকার এবং কি কি? খুব সোজা, দেখে নাও একবার নামটা। দুই প্রকার, প্রেরক পদার্থের ভিত্তিতে স্নায়ু কোষ বা নিউরন হচ্ছে দুই প্রকার। এক হচ্ছে, এটা লেখা হয়ে গেছে পুরোটা সবাই? আচ্ছা, এক লেখো অ্যাড্রিনার্জিক, একটা নাম হচ্ছে অ্যাড্রিনার্জিক, আর একটা নাম হচ্ছে পলিনার্জিক। দেখো এরকম নাম কেন হয়েছে? অ্যাড্রিনার্জিক মানে উদ্দীপনা পরিবহনের সঙ্গে সঙ্গে অ্যাড্রিনালিন, নর অ্যাড্রিনালিন ইত্যাদি হরমোনগুলি ক্ষরণ করে। পলিনার্জিক মানে উদ্দীপনা পরিবহনের সঙ্গে সঙ্গে অ্যাসিটাইল কোলিন ক্ষরণ করে। তাহলে এটার ক্ষেত্রে অ্যাসিটাইল কোলিন ক্ষরণ করবে, আর এটার ক্ষেত্রে অ্যাড্রিনালিন, নর অ্যাড্রিনালিন ক্ষরণ করবে উদ্দীপনা পরিবহনের সঙ্গে সঙ্গে। তাহলে আমরা লিখতেই পারি যে প্রেরক পদার্থের ভিত্তিতে নিউরন দুই প্রকার। তাহলে যে সমস্ত
যে সকল নিউরন উদ্দীপনা পরিবহনকালে কি ক্ষরণ করে, কোন হরমোন, নাম যেমন নাম তেমন হবে, অ্যাড্রিনালিন। এই হরমোনটা নর অ্যাড্রিনালিন। সেরোটোনিন, ডোপামিন ইত্যাদি ক্ষরণ করে। এইগুলো যখন ক্ষরণ করছে, ইত্যাদি ক্ষরণ করে, তাকে কি বলে? তাহলে দুটো মনে রাখতে হবে, অ্যাড্রিনালিন, নর অ্যাড্রিনালিন মনে থাকবে এটা। আর যে সকল নিউরন উদ্দীপনা পরিবহনকালে কি ক্ষরণ করে? অ্যাসিটাইল কোলিন ক্ষরণ করে। তাহলে দেখো, প্রেরক পদার্থের ভিত্তিতে নিউরন কয় প্রকার ও কি কি? দুই প্রকার। একটা হচ্ছে অ্যাড্রিনার্জিক, আর একটা কোলিনার্জিক। তোমাদের টাইম হয়ে গেছে না? তাহলে আর একটা প্রশ্ন বাকি থাকলো, সেটা হচ্ছে প্রশ্নটা লেখা নেই। প্রশ্নটা হচ্ছে ধারক কোষ। আমরা তো জানি যে স্নায়ুতন্ত্র নিউরনে ছাড়াও ধারক কোষ থাকে। ধারক কোষ হচ্ছে, তোমরা বাড়িতে একটু দেখে নিতে পারো, তাহলে আর আমি পড়াবো না। ধারক কোষ হচ্ছে তিন প্রকার। একটা হচ্ছে নিউরোগ্লিয়া, একটা হচ্ছে স্যাটেলাইট কোষ, এবং আর একটা তিনটে আছে, আর একটা হচ্ছে সোয়ান কোষ। কি বললাম? সোয়ান কোষ। তাহলে ধারক কোষগুলো কি কি একটু লিখে নাও, আমি আর প্রশ্নটা লিখাচ্ছি না। ধারক কোষটা কি কি থাকে? ধারক কোষ হচ্ছে সোয়ান কোষ, তিন প্রকার। এক হচ্ছে সোয়ান কোষ, দুই হচ্ছে স্যাটেলাইট কোষ। স্যাটেলাইট ধারক কোষগুলোর নাম লেখো। স্যাটেলাইট কোষ, এটা 1 নম্বর, এটা হচ্ছে 2 নম্বর স্যাটেলাইট কোষ। আর একটা নাম আছে 3 নম্বর, হচ্ছে নিউরোগ্লিয়া। এগুলো কিরকম? নিউরোগ্লিয়া হলো মাইক্রোগ্লিয়া, অ্যাপেন্ডাইমাল কোষ, অলিগোডেন্ড্রোগ্লিয়া, মাইক্রোগ্লিয়া, অ্যাপেন্ডাইমাল কোষ, আর হচ্ছে অলিগোডেন্ড্রোগ্লিয়া ইত্যাদি। এগুলো হচ্ছে নিউরোগ্লিয়া। তাহলে
ধারক কোষগুলো কী কী? এক হচ্ছে সোয়ান কোষ, দুই হচ্ছে স্যাটেলাইট, আর তিন হচ্ছে নিউরোগ্লিয়া। এটা মনে রাখবে। তাহলে তো আমার এটা পুরোটাই হয়ে গেল যে ধারক কোষ কী কী থাকে, তিন প্রকার থাকে, সোয়ান কোষ, স্যাটেলাইট আর নিউরোগ্লিয়া। তাহলে স্নায়ুতন্ত্রের ধারক কোষগুলোর নাম লেখো, বিষয়টা মনে থাকবে। তাহলে এটা লিখে রাখো, তাহলে তোমরা বইটা একটু পড়ে নেবে। আমরা স্নায়ু কলা পুরোটাই আজকে কমপ্লিট করলাম, পরের দিন আমরা পুরোটা কমপ্লিট করব।